যারা সবচেয়ে বেশি ভিজিবল আমাদের সমাজে, ট্রাফিক সিগন্যালে, ট্রেনের সামলায়, যারা প্রতিনিয়ত আমাদের বিরক্ত করে, এই ছবিটা তাদের এদের নিয়ে আমার কৌতূহল যে খুব ছিল না। বাকি সকলের মতো আমিও বিরক্ত হতাম, কিন্তু হঠাৎ হঠাৎ কিছু কিছু বই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। এই বইটা উইথ রেসপেক্ট টু সেন্স, গায়ত্রী রেড্ডি, এটা একটা গবেষণাপত্র। এটা পড়ার পর আমার প্রথম এদের উপর কৌতূহল, এদের নিয়ে কৌতূহল হয়। এবং তারপর এই অল্টারনেটিভ সেক্সুয়ালিটিস কি সেটা নিয়ে আমি পড়াশোনা শুরু করি। এবং আস্তে আস্তে কিছু মানুষ যারা তৃতীয় লিঙ্গের মানুষ, তাদের লেখার সাথে আমার ডাইরেক্টলি পরিচয় হয়ে যায়। এবং তখন আমি বুঝতে শিখি যে এটা একটা গভীর পৃথিবী, একটা তৃতীয় পৃথিবীকে বলা যেতে পারে, যে পৃথিবীতে এরা থাকে। এবং পার্টিকুলারলি একজন, তার নাম কল্কি সুব্রমণিয়ান, তিনি একজন তামিল কবি। তার একটা বই পড়ি, উই আর নট দ্য আদার্স। সেই বইয়ের ইন্ট্রোডাকশনটা উনি লিখেছেন, ইট ইজ ওকে টু বি আ ট্রান্সজেন্ডার, গে, লেসবিয়ান or bisexual person. It is okay to be black, brown, or white. But it's not okay to be judgmental and inhuman about it. এই inhuman কথাটা আমাকে জানার চাপ। ঠিক গত বছর যখন সুপ্রিম কোর্টে তৃতীয় লিঙ্গের মানুষজন বিয়ের অধিকার নিয়ে একটা মামলা করেছিলেন, ঠিক সেই সময় এই লেখাটা আমার নজরে পড়ে। এবং সেখান থেকে আমি ঠিক করি যে আমি এদের নিয়ে একটা কাজ করব। আমাদের একজন আমেরিকান সমাজতাত্ত্বিক, তার নাম অ্যালফ্রেড কিনসে, তিনি সার্ভে করে দেখিয়েছেন যে যে কোনো সমাজে অন্তত 4% মানুষ থাকেন যাদের লিঙ্গ নির্ধারিত নয়। অর্থাৎ পুরুষ এবং মহিলার মধ্যে যদি আমি একটা বাইনারির বদলে একটা রেইনবো হিসেবে ধরি, একটা স্পেকট্রাম, তাহলে দেখা যায় সমাজের 4% মানুষ, তিনি পুরুষ হলেও আপনি তাকে আদৌ পুরুষ বলতে পারেন না, বা মহিলা হলেও সম্পূর্ণ মহিলা বলতে পারেন না। ম্যাসকিউলিনিটি অ্যান্ড ফেমিনিটি এর মাঝখানে একটা এরিয়া আছে যেখানে এই তৃতীয় লিঙ্গের মানুষ বসবাস করে। এবং আমরা যাদের দেখি এই গল্পটা যাদের নিয়ে, তারা হচ্ছেন ট্রান্সওম্যান, অর্থাৎ যারা জন্মেছেন পুরুষের শরীর নিয়ে, সর্ব অর্থে অ্যানাটমিক্যালি যারা পুরুষ, কিন্তু তারা মনে নারী। এই অদ্ভুত একটা সাইকোলজিক্যাল অ্যাক্সিডেন্ট, একটা অ্যানাটমিক্যাল অ্যাক্সিডেন্ট, তার মধ্যে যাদের জন্ম, তাদের সমাজ কিভাবে দেখে সেটা খুব সহজেই আমরা জানি। এবং এই মানুষগুলো বড় হন নারী হিসেবে, যদিও সম্পূর্ণ শরীর তাদের পুরুষের। এই বস্তুলিঙ্গ এবং ভাবলিঙ্গ একজন মানুষের, এটা 3য় শতাব্দীতে ভারতীয় জৈন ধর্মশাস্ত্রে এগুলো যে পৃথক, এটা বলা হলেও ব্রিটিশ আমল থেকে দেখা যায় যে এদের ক্রিমিনাল ট্রাইব হিসেবে আমরা ট্রিট করে আসছি। তারপরে দীর্ঘদিন ধরে এরা চাইছেন যে অধিকার, সেই অধিকার তো দেওয়া হচ্ছেই না। এরা বিয়ের অধিকার চাইছেন, তারা তো মনে নারী, সুতরাং তাদের একটা টেন্ডেন্সি থাকে যে পুরুষকে বিবাহ করা। কিন্তু অ্যানাটমিক্যালি যেহেতু একজন নারী হয়েও তিনি শরীরে পুরুষ, এবং তিনি যাকে বিয়ে করতে চাইছেন তিনিও শরীর এবং মনে পুরুষ, এই দুই পুরুষের বিয়ে লিগালি সিদ্ধ নয়। সুতরাং এই বিয়ে অবৈধ, এই নিয়ে তারা সুপ্রিম কোর্টে গেছিলেন। সুপ্রিম কোর্ট যখন ভার্ডিক্ট দেবে, ঠিক সেই সময় আমার সুযোগ হলো একটা অদ্ভুত মেলায় যাওয়া, দক্ষিণ ভারতে একটা কাজ নিয়ে, এই তৃতীয় লিঙ্গের মানুষ যেখানে বিয়ে করতে আসে। আমি একটু ইয়েতে ফিরে
রামায়ণের ইতিহাসে তামিল মহাভারতে একটা গল্প আছে, সেটা হচ্ছে অর্জুন এবং নাগকন্যার মিলিত সন্তান হচ্ছে আরাধন বলে একজন তামিল রাজপুরুষ। তা যেহেতু তার শরীরে নাগ রক্ত রয়েছে, অর্থাৎ তিনি অনার্য মায়ের দিক থেকে, তাই সমাজ তাকে কখনো অর্জুনের উত্তরাধিকারী হিসেবে স্বীকার করেনি। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের আগে তাকে প্রয়োজন হয়ে পড়লো, কারণ তখন নিয়ম ছিল যে যে কোনো বড় যুদ্ধের আগে শরীরে রাজরক্ত বইছে এরকম কাউকে যুদ্ধক্ষেত্রে বলি দিতে হয়, তাহলে জয় সুনিশ্চিত। তো সব শুনে আরাধন বলি যেতে রাজি হলেন, কিন্তু তিনি একটা শর্ত দিলেন। তিনি বললেন যে তিনি তখনও অবিবাহিত, তিনি অন্তত একটি দিনের জন্য বিবাহিত হতে চান। সেই পুরুষ পরের দিন একটা যুদ্ধক্ষেত্রে বলি যাবে তাকে বিয়ে করবে কোন মহিলা। ন্যাচুরালি ওই সমস্ত মুশকিল আসান শ্রীকৃষ্ণ তখন তার মোহিনী রূপ ধরলেন, অর্থাৎ তার নারী রূপ, এবং সেই নারী সেই মোহিনীর সাথে আরাধনের বিয়ে হয়ে গেল। এবং পরদিন কুরুক্ষেত্রের প্রান্তরে আরাধনকে বলি দেওয়া হলো এবং মোহিনী বিবাহ হলো। ভারতবর্ষে যত ট্রান্সলোম্যান দেখেন আপনারা, যাদের আমরা খারাপ ভাবে হিজড়ে বলি এবং যারা নিজেদের কিন্নর বলে ভাবতে ভালোবাসে, এরা মনে করে না সময় মোহিনী। এবং চৈত্রী পূর্ণিমার দিন প্রতি বছর হাজারে হাজারে মোহিনীরা ভারতবর্ষে একমাত্র আরাধনের মন্দির কুম্ভাগাম বলে একটি ছোট্ট গ্রামে তামিলনাড়ুতে, সেখানে ওই আরাধনের মন্দিরে আসে আরাধনকে বিয়ে করতে। এই বিয়ের উৎসব কুরুক্ষেত্রের মতো 18 দিন ধরে চলে এবং এই উৎসব ঘিরে শুরু হয় যাবতীয় ওই ট্রান্সজেন্ডার যারা ট্রান্সলোম্যান, এটা একটা তাদের মিলন মেলা হয়ে ওঠে। তাদের সমস্ত পলিটিক্যাল সোশ্যাল যা প্ল্যান প্রোগ্রাম সমস্ত এখানে ওই ছোট্ট গ্রামের মন্দিরটাকে সাজিয়ে তোলা হয় আর যে কোনো মন্দিরের মতোই। এবং ট্রান্সলোম্যান চিরকালে বিশেষত মুসলমান আমলে তাদের পবিত্র হিসেবে মনে করা হতো তাদের সেক্সুয়াল আর্জ নেই, সুতরাং তারা ঈশ্বর তুল্য। এবং প্রায় 2000 বছর ধরে, ঠিক ব্রিটিশরা ভিক্টোরিয়ান পিরিয়ডের আগে, ভিক্টোরিয়ান ভ্যালু সিস্টেম আমাদের উপর ইম্পোজ করার আগে এবং মুসলমান আমলে তো বটেই, মক্কা এবং মদিনার এখনো বহু পবিত্র স্থান খালি এই ট্রান্সলোম্যানরাই তার দেখভাল করেন, তারাই একমাত্র অধিকারী ওখানে কাজ করেন। সুতরাং এখনো ভারতের লোক সমাজে ওই ব্যাপারটা থেকে গেছে। এই বিয়ে উপলক্ষে বহু মানুষ দেখতে আসেন, পুণ্য সঞ্চয় করতে আসেন, ঠিক যেন কুম্ভ। এবং চতুর্দিক থেকে প্রচুর মানুষ এসে সমস্ত ক্যাম্প এগুলো, আমি যখন এটা নিয়ে লিখেছিলাম, আমি যারা স্বপ্নময় চক্রবর্তীর হলদে গোলাপ করেছেন তাদের আলাদা করে বলতে হবে না, এই যে টোটাল একটা ইকোসিস্টেম বা একটা সোশ্যাল সিস্টেম, না অল্টারনেটিভ সোশ্যাল সিস্টেম, এরা কমিউন করে থাকে। এই সমস্ত কমিউন থেকে গোটা দেশ থেকে এরা বাসে করে যেভাবে পারে, গাড়িতে চলে, ট্রেনে করে ওই কুম্ভাগামের প্রান্তরে এসে হাজির হয়। এবং সেইখানে গাছের নিচে কখনো বিরাট বিরাট পলিটিক্যাল ব্যানার সাউথ ইন্ডিয়া ইউজ হয়, আপনার সময় সেগুলো ওরা খুলে নিয়ে আসে, সেই দিয়ে টেন্ট করে ওই গ্রামের ধান খেতে, গ্রামের প্রান্তে আরাধনের মন্দিরকে ঘিরে তারা বসতে থাকে, সেখানে তাদের বসত গড়ে ওঠে। এবং এই 4 দিন, এই 18 দিন, অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে 3-4 দিন ধরে, তারা এখানে সর্বত্র তারা যে কি বলবো স্টিগমা তাদেরকে গায়ে অ্যাটাচ করে থাকে, যেটা ফেস করার বাইরে, এখানে এসে কিন্তু তারা সম্পূর্ণ স্বাধীন হয়ে যায়, কারণ এই জায়গাটা তাদের নিজস্ব। তারা নানা রকম পোশাক পরে, তারা যতভাবে পারে সময়টাকে এনজয় করে। যে কোনো তীর্থক্ষেত্রে যেমন ওই ছবি তুলে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার ব্যবস্থা থাকে, এখানে প্রচুর ফটোগ্রাফার ঘুরে বেড়ায়, ওই বধূ সাজে তাদের ছবি তুলে তাদের হাতে দেওয়া হয়। এবং এই পুরো ঘটনার জায়গাটা হয়ে ওঠে এক অজস্র অস্থায়ী কমিউন, তার একটা কি বলবো
একটা কংগ্রিগেশন, চতুর্দিকে এরকম অজস্র অস্থায়ী ডেরা গড়ে ওঠে এবং চৈত্রী পূর্ণিমার আগের দিন আরাধনার সাথে তাদের বিয়ে হয়ে যায়। অন্য যে কোনো বিবাহ অনুষ্ঠানের মতোই একটা আগুন জ্বালানো হয় যজ্ঞের মতো, এবং সেটা ঘিরে অসাধারণ সাজে চুলের ফুলের মালা, কবি অব্দি কাছে চুড়ি, একদম লাল বেনারসি পরা বা অন্যান্য দামি শাড়ি পরা, সর্বাঙ্গ অলঙ্কার করে তারা এই হাততালি দিয়ে দিয়ে নাচতে থাকে এবং তারপর লম্বা লাইন ধরে তারা আরাধনের মন্দিরে ঢোকে, গলায় একটা করে মঙ্গলসূত্র বেঁধে দেয় পুরোহিত এবং আরাধনের সাথে তাদের বিয়ে হয়ে যায়। এই গোটা অঞ্চলটা তখন হয়ে ওঠে কি বলবো, ইট রেডিয়েটস গ্ল্যামার। যদিও প্রত্যেকে এরা কেউই শারীরিকভাবে কিন্তু নারী নয়, মনে এরা 200% নারী, কিন্তু শারীরিকভাবে তারা সবাই পুরুষ। এবং সেই কংগ্রেগেশনে বিয়ের পর এক্স্যাক্টলি যা যা ঘটতে থাকে আমাদের সাধারণ বাড়িতে, আমাদের সাধারণ একটি মেয়ের বিয়ে হলে ঠিক সেই ঘটনাগুলো ঘটতে থাকে। এবং যেটা দেখার মতো সেটা হচ্ছে যে সাজ। আমি বলছিলাম এবং সর্বাঙ্গে অলঙ্কার করে তারা হাজির হন। এবার আমাদের সরকার মনে করেন এতদিন করে এসছে যে ভারতবর্ষে সেম সেক্স ম্যারেজ অবৈধ। এই আরাধনার মন্দিরে দীর্ঘদিন ধরে সেম সেক্স ম্যারেজ হয়ে আসছে। বহু নারী আসেন তার পুরুষ পার্টনারকে নিয়ে এবং সেখানে তারা আরাধনায় পুজো দেন এবং অনেক ক্ষেত্রেই এখানে সেম সেক্স ম্যারেজ হয়। বহু বছর, বহু শতাব্দী ধরে আসছে। একজন নারী, একজন কি বলবো ট্রান্সজেন্ডার নারী একজন পুরুষকে, সম্পূর্ণ পুরুষকে বিয়ে করেন, তাদের মালা বদল হয়, মঙ্গলসূত্র বেঁধে দেওয়া হয় এবং তারা বিয়ে করে চলে যায়। এই বিয়ে আমাদের আইন বৈধ বলে স্বীকার করে না। এবং বিয়ে মানে কি, বিয়েটা একটা প্রোটেকশন। ধরুন যাকে বিয়ে করলেন তিনি যদি দুদিন পরে তার টাকা পয়সাকে যদি ট্রান্সফার দাঁড়িয়ে থাকে, তাহলে আইনে কিন্তু সেই মহিলাকে প্রোটেকশন দেবে না, বিকজ শি ইজ নট লিগালি ম্যারিড। সুতরাং বহুদিন ধরে আসছে চলে বিয়ে অধিকার দেওয়া হোক। এবং আমি যখন এই ছবিগুলো তুলি তার ঠিক 15 বা 16 দিন পরে সুপ্রিম কোর্ট ফাইনাল ভার্ডিক্ট দেবে। অত্যন্ত ইম্পর্টেন্ট সময় ছিল, সেই জন্য আমরা করি এই কাজটা করতে হবে। এবং সেখানে দেখা গেছে যে একজন ট্রান্সফর্মার এসছেন, তিনি যাকে বিয়ে করছেন তার বাবা মা এবং পরিবারের সবাই আছে, অর্থাৎ সামাজিকভাবে এরা ভীষণ শিক্ষিত। তারা অন্য বিয়েতে যেরকম ভাবে স্বীকৃতি দেন সেখানে তাই দিচ্ছে। এই ভদ্রলোক ইনিও একজন ট্রান্সফর্মার, হাতব্দি চুরি, কোণের সাথে হাজির, মা নিয়ে এসছেন তাকে আরেকজন পুরুষের সাথে বিয়ে দেওয়াচ্ছে। এই সমস্ত কিছু নিয়ে শুরু হয় এই মেলা। এবং এদের মধ্যে অনেকেই আছেন যারা শিক্ষিত, যারা এই ট্রান্সজেন্ডার রাইটস নিয়ে মুভমেন্টের একদম প্রথম সারিতে। তাও ওখানে আসেন, তারা বক্তব্য বলেন, কোনো জিনিসটা হয়ে ওঠে ট্রান্সফর্মার তৃতীয় লিঙ্গের মানুষের একটা কংগ্রেস বলা যেতে পারে, অর্থাৎ একটা রাজনৈতিক সম্মেলন। বহু শিশু জন্মায়, তাদের জেন্ডার আইডেন্টিটি তারা করে সেটা অ্যাম্বিগুয়াস। এদের একটা সার্জারি হয় 5-6 বছর বয়সে, সেটাকে বলে সেক্স রেকটিফিকেশন সার্জারি। তামিলনাড়ু গভর্নমেন্ট এই সার্জারি গোটা খরচটাই বহন করে। এই ঠিক সার্জারির আগেই বাচ্চাদের নিয়ে আসা হয় এই আরাধনের মন্দিরে, তাদের কনের সাথে আরাধনের সাথে বিয়ে দেওয়া হয় যাতে সার্জারিটা সাকসেসফুল হয় এবং সে একজন সম্পূর্ণ পুরুষ বা সম্পূর্ণ মহিলা হিসেবে বাকি জীবনটা কাটাতে পারে। এই সমস্ত কিছু নিয়ে চলতে থাকি মেলা। অনেক বাবা মা মানত করেন যে তাদের সন্তান যদি অ্যাম্বিগুয়াস সেক্সুয়ালিটি না হয়, মানে সেক্সুয়ালিটি না থাকে,
ডেফিনিট মেল বা ফিমেল হিসেবে জন্ম হয় তাহলে একটা মানুষ করে মুরগি দিবে। এখানে পশু হত্যা নিষেধ, সুতরাং অবশ্য বাবা মা সে মুরগি বলে দিয়ে সেই মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয়, পুরোটা অঞ্চলে মুরগিরা করে দেওয়া হয়। এই বিয়ের পরের দিন ওই মহাভারত এনাক্টেড হয়। আরাধানকে নিয়ে যাওয়া হয় বলি দিতে। একটা রথ 3 দিন ধরে তৈরি হয়, সেই রথটাকে মালায় মালায় ঘুরিয়ে দেওয়া হয় এবং অজস্র মানুষ জড়ো হন সেই রথের চতুর্দিকে। এইভাবে তৃতীয় লিঙ্গের মানুষ যারা, তারা ওই নারকোল ফাটিয়ে আগুন ছেড়ে রাস্তাটা শুদ্ধ করে দিয়ে সেই রথকে টানতে থাকে। প্রচন্ড ভিড় হয় এবং আরাধনের একটা মূর্তি, এটা অ্যাকচুয়ালি প্রতি বছর তৈরি হয়। মূর্তি নেই, তার শরীর নেই, খালি মাথা। এই মাথাটা কাঁধে করে নিয়ে সেই রথে তোলা হয়। যে মূর্তির মাথা রথে স্থাপন করা হলো, রথটাই হয়ে গেল আরাধনা। তারপর সেই রথটাকে টানতে 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 গ্রামের বাইরে একদম প্রান্তে একটা প্রতীকী কুরুক্ষেত্রের মাঠে নিয়ে যাওয়া হয় এবং ওই রথ থেকে ধাক্কা মেরে আরাধনের মাথাটা ওই মাটিতে ফেলে দেওয়া হয়। এটাই হচ্ছে প্রতীকী বলি। এইটা নিয়ে একটা ভয়ঙ্কর ক্যাম্পেয়ার, প্রচুর মানুষ জড়ো হন এবং যখন রথটা চলতে থাকে তখন it literally becomes love, human being. চতুর্দিক থেকে সবাই ঝুলে থাকে, সবাই ওই কি বলবো ওই পূর্ণরা মানে আরাধনের শরীর ছোঁয়া, মস্তিষ্ক ছোঁয়া, মুখ ছোঁয়া, ফুলের ইয়ে ছাড়া, যাতে এগুলো রেখে দেয় এবং এই অ্যাম্বিগুয়াস যে জেন্ডার আইডেন্টিটি সেটার থেকে তারা মুক্তি পায়। এই রথ চলা শুরু হয়, গোটা রথটা টেনে নিয়েছেন ওই তৃতীয় লিঙ্গের মানুষ এবং এই নিয়ে একটা ভয়ঙ্কর আবেগ তৈরি হতে থাকে। এই আবেগ তৈরি হতে হতে যখন ক্লাইম্যাক্সে পৌঁছয়, ধরুন গ্রামের বাইরে মন্দির থেকে 3 কিলোমিটার দূরে একটা প্রান্তরে নিয়ে গিয়ে আরাধানকে মুখটা ফেলে দেওয়া হয় মাটিতে। যে মুহূর্তে ওই উষার মাটির উপর আরাধান আশ্রয় করেন, সঙ্গে সঙ্গে মোহিনীরা বিবাহ হয়। ওই মাটি একের পর এক আগুন জ্বলে ওঠে এবং চুল থেকে মালাগুলো ছেড়ে দিয়ে তারা এই আগুনে নিক্ষেপ করতে থাকে। যেন মনে হয় আমি লিটারালি মনে হয় কুরুক্ষেত্রের মাঠে লক্ষ লক্ষ চিতা গিরে বসে আছেন লক্ষ লক্ষ মোহিনী। একের পর এক অলঙ্কার তারা খুলে ফেলেন, সম্পূর্ণ অলঙ্কারহীন হন, কাঁচের চুড়িগুলো ভাঙা হতে থাকে এবং এইখান থেকে শুরু হয় আর একটা পর্ব, সেটা হচ্ছে বেদনা। এদের সমস্ত অবরুদ্ধ যে আবেগ সেটা তখন কান্না হয়ে বেরোতে থাকে এবং এই কান্না সো ফিজিক্যাল, এর যেন একটা শরীর আছে। এই কান্না, সমবেত কান্না, এটা ঢেউয়ের মতো আপনাকে ক্রমাগত বাড়ি দিয়ে যাবে, ক্রমাগত আঘাত করবে। সবাই এইরকম ভাবে ঠিক যেমন একজন নারী বিধবা হন, তার ভঙ্গি যারা এই প্রতীকী বৈভব্য এক্স্যাক্টলি সেই আবেগটা টেনে বার করে আনতে থাকে। যখন একের পর এক চুরি ভাঙা হতে থাকে তাদের, বা যখন মঙ্গলসূত্রটা কেটে দেওয়া হতে থাকে, তখন মহিলারা সমবেত ভাবে কাঁদতে থাকে। আমি এখনো চোখ বুঝলে ক্রমাগত ওই কান্নার আওয়াজটা আমার কানে আসে এবং মনে হয় মানুষের অসহায়তা, which is basically an anatomical accident. আমাদের সমাজ সেই এক গোষ্ঠীর মানুষ যারা সমাজের 4% অর্থাৎ আমাদের মতো দেশের 5 কোটি মানুষ অ্যাম্বিগুয়াস জেন্ডার নিয়ে বেঁচে আছে। এই 5 কোটি মানুষের সমবেত কান্না আমায় ধাক্কা মারছে, আমায় জাগিয়ে রাখছে, আমায় আঘাত করছে ক্রমাগত।
বিরুদ্ধাচরণ করে এটা কোর্ট স্বীকার করল বাট ডিক্লাইন টু গেট ইনটু জুডিশিয়াল ল মেকিং অন সেম সেক্স ম্যারেজ, কিন্তু তাদের বিবাহকে বৈধ ঘোষণা করল না। এখনো আমার ওই কল্পি সুব্রামণিয়ানের ওই কবিতা মনে পড়ে, এই জাজমেন্টের পরের দিনই আমি এই কবিতাটা পড়ি। I speak because we need to be heard. I write because we need to be understood. I dare because we need to survive. ধন্যবাদ। মনটা ভারাক্রান্ত হয়ে গেল এতক্ষণ ঘটনাটা দেখে, এবং এগুলো তো সত্যিই হয়। বন্ধুগণ, আপনারা দেখলেন, কি জানি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ধরনের নানা রকম ভিডিও আমি দিয়ে থাকি। আপনারা কেমন লাগলো মন্তব্য করবেন। আমার এটি 3টি পার্টে আছে, কারণ এত বড় অনুষ্ঠানটি হয়েছে, একটি পার্টে দেখানো সম্ভব নয়। ওই জন্যে 3টি পার্টে আমি ভাগ করে এখানে ভিডিওগুলো পোস্ট করব। আপনারা দেখবেন, মতামত দেবেন। ভালো লাগলে আমার পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই অনুষ্ঠান যদি কেউ জানতে চান কবে হবে, যদি যোগ দিতে চান, তাহলে আমাকে মন্তব্যে লিখবেন, আমি পরবর্তী তারিখ জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন। আগামী বছর শুভ হোক। নমস্কার। শেষ করছি ভিডিওটা এখানে।